ক্রাইম থ্রিলার মুভি তো অনেক দেখেছো, তবে এই মুভিটা বেশ অন্যরকম। যেন এক প্রকার টুইস্টের ভান্ডার। কোনটা আসল সত্য আর কোনটা মিথ্যে একসময় সব গুলিয়ে কনফিউজ করে দেয়। আসলে কথা বলছি কিছুদিন আগেই মুক্তি পাওয়া সিনেমা গারুডান নিয়ে। শুরুতেই মুভির সামারি বলে সময় নষ্ট করতে চাই না, তাই সোজাসুজি মুভির কাহিনীতে চলে আসি। তবে বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ ভবিষ্যতে আরও ভালো ভালো মুভির কাহিনী নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। মুভির শুরুতেই আমরা সালাম নামের একজন লোককে দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে পার্টি করছিল। তখনই সালামের মনে সন্দেহ হয় যে পাশের বিল্ডিংয়ের পাওয়ার সাপ্লাই অন করেছে নাকি অফ। সেটা চেক করার জন্যই সালাম তার বন্ধুদের নিয়ে সেই বিল্ডিংয়ের কাছে যেতে থাকে। অন্য সিনে আমরা তেরেসা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার ডান্স প্র্যাকটিস করে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। যখন সে একা একা বাড়ি ফিরছিল, তখন একজন অচেনা ব্যক্তি হঠাৎ করে তেরেসার উপরে হামলা করে দেয়, তাকে অজ্ঞান করে অন্য কোথাও নিয়ে যায়। এদিকে দেখা যায় সালাম তার বন্ধুরা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাছে এসে পাওয়ার সাপ্লাই চেক করতে থাকে। তখনই তারা সেই বিল্ডিংয়ের কাছ থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। যখন সালাম আর তার বন্ধুরা সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় একজন অচেনা কেউ ওই মেয়েটাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সেই ব্যক্তি সালাম আর তার বন্ধুদেরকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এখানে সেই তেরেসা নামের মেয়েটাকেই দেখা যায়। সালাম আর তার বন্ধুরা মিলে তেরেসাকে নিয়ে হসপিটালে যায়। পরবর্তী সিনে নিশান্ত নামের এক প্রফেসরকে আমরা দেখতে পাই, যে তেরেসার কলেজেই পড়াতেন। নিশান্ত আর তার কিছু প্রফেসর বন্ধুরা এক জায়গায় বসে দারু পার্টির সাথে বেশ এনজয় করছিল। তখনই তারা তেরেসার ধর্ষণ হওয়ার খবর পায়। সবাই তেরেসার এই খবর শুনে পুরোপুরি শক হয়ে যায়। হসপিটালে যাওয়ার পর জানা যায় তেরেসা আগে থেকেই আহত হয়েছিল, আর তার কারণেই সে এখন কোমায় চলে গেছে। এরপর তেরেসার ধর্ষণকারীকে ধরতে মাধব নামের একজন ডিএসপিকে এই কেস হ্যান্ডওভার করা হয়। মাধব সালামকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সালাম বলতে থাকে সেই বিল্ডিংটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ঠিক সন্ধ্যে 7টার সময় সেখানে কাজ করা সমস্ত লোকজন যে যার নিজের বাড়ি চলে যায়। রাত 9টার পর সেখানে ওয়াচম্যান আসে। সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা অবধি সেখানে কেউ থাকে না। বৃষ্টি পড়ছিল সেই সময়, আর আমি ভুলে গেছিলাম যে আমি ওই বিল্ডিংয়ের পাওয়ার অফ করেছিলাম কিনা। তাই আমি আমার বন্ধুদের সাথে নিয়ে সেখানে গেছিলাম পাওয়ার চেক করার জন্য। বিদ্যুৎ চমকানোর আলোতে আমি ওই ধর্ষণকারীর চেহারা দেখতে পাই। যদি আমি তাকে আবার দেখতে পাই, আমি তাকে চিনে ফেলবো। সেদিন রাতে আমি অল্পই মদ খেয়েছিলাম, তবে আমি তাকে নিশ্চয়ই চিনতে পারবো। পুলিশ অফিসার সালামকে বলে, সেদিন রাতে তুমি মদ খেয়েছিলে সেটা মিডিয়ার সামনে কখনো বলবে না। এরপর মাধব তেরেসার ক্লোজে থাকা সমস্ত লোকেদের থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর সালাম যে লোকের চেহারা দেখেছিল স্কেচ আর্টিস্টকে দিয়ে তার চেহারা আঁকাতে থাকে। কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এনকোয়ারি করার পরও মাধব এই কেসের কোনো ক্লু পাচ্ছিল না। একদিকে স্টুডেন্টদের প্রেশার, অন্যদিকে পলিটিশিয়ানদের প্রেশার মাধবকে নাজেহাল করে দিচ্ছিল। এরকমভাবে দেখতে দেখতে 7 মাস কেটে যায়। তাই সিএম পুলিশ অফিসারদের বলে 1 সপ্তাহ পর এই কেস সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হবে। এই কথা শুনে মাধব তার সমস্ত পুলিশ অফিসারদের ডেকে বলে, আমরা সব রকমভাবে চেষ্টা করেছি, লাস্ট একটা শেষ চেষ্টা আমরা করব। কিছু মানুষ তাদের পূর্বপুরুষের সম্বন্ধে জানার ইচ্ছা রাখে, মানে তাদের পূর্বপুরুষরা আর্য ছিল নাকি আফ্রিকান ছিল নাকি অন্য কিছু। এই কারণের জন্য এরকম মানুষেরা নিজেদের ডিএনএ স্যাম্পেল ডোনেট করতে থাকে। এরকম ডিএনএ স্যাম্পেল কালেক্ট করার এজেন্সি অনেকগুলো রয়েছে। আমরা যদি সেই সমস্ত এজেন্সির থেকে ডিএনএ স্যাম্পেল কালেক্ট করে তেরেসার শরীরে যে সিমেন্ট পাওয়া গেছে তার সাথে ম্যাচ করি, তাহলে কিছু একটা ক্লু পাওয়া যেতে পারে। এরকমভাবেই কিছু ডিএনএ স্যাম্পেল ম্যাচ করার পর একজন লোকের ডিএনএ স্যাম্পেল একটু হলেও ম্যাচ করে যায়। সেই ব্যক্তির নাম হলো রাজেন, যে এখন হায়দ্রাবাদে থাকে। মাধব দেরি না করে তাড়াতাড়ি সেই রাজেনের কাছে গিয়ে তার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। রাজেন বলতে থাকে, যেদিনকে এই ঘটনা ঘটেছে সেদিনকে আমি কেরালাতেই যাইনি। মাধব তখন বলতে থাকে, কিন্তু মেয়েটার শরীর থেকে যে সিমেন্ট পাওয়া গেছে তার ডিএনএ তোমার সাথে কিছুটা হলেও মিলে যায়। কেরালাতে তোমার কোনো রিলেটিভ রয়েছে? রাজেন বলে, হ্যাঁ, কেরালাতে আমার একজন কাজিন রয়েছে, কিন্তু অনেক বছর হয়ে গেছে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরপরই রাজেন তার কাজিনের সমস্ত ডিটেলস মাধবকে দিয়ে দেয়। এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হলো রাজেনের কাজিন আর কেউ নয়, সে হলো প্রফেসর নিশান্ত। এরপর মাধব সালামকে নিয়ে দূর থেকে নিশান্তকে দেখিয়ে জিজ্ঞাসা করে, সেদিন রাতে তুমি যাকে দেখেছিলে সেই কি এই ব্যক্তি? অনেক ভাবার পর প্রথমে সালাম না বলে। পুলিশ সালামকে ভালোভাবে দেখে বলতে বলে যে সেদিন রাতে কি তুমি এই ব্যক্তিকেই দেখেছিলে? ঠিক তখনই ধাক্কা লেগে নিশান্তের চুল সামনে চলে আসলে সালাম তাকে চিনতে পারে।
এরপর পুলিশ আবারও জিজ্ঞাসা করলে সালাম হ্যাঁ বলে। এরপর পুলিশ অফিসার নিশান্তের বাড়িতে কাজ করা মহিলার থেকে নিশান্তের কিছু ব্যবহার করা জিনিসপত্র চেয়ে পাঠায় নিশান্তের ডিএনএ স্যাম্পল পাওয়ার জন্য। নিশান্তের ডিএনএ আর তেরেসার মধ্যে পাওয়া সিম্যানের ডিএনএ পুরোপুরিভাবে ম্যাচ হয়ে যায়। পরে মাধব নিশান্তের সহকর্মী প্রফেসরদের থেকে নিশান্তের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। নিশান্তের বন্ধু বলতে থাকে, সেদিন রাতে নিশান্ত আমাদের সাথেই দারু পার্টি করছিল, তবে দারু শেষ হয়ে যাওয়ার কারণে নিশান্ত দারু আনতে বাইরে যায়। আসলে নিশান্তের দারু খাওয়ার অভ্যাস ছিল না, তবে সেই রাতে শুধু বন্ধুদের সাথে বসেছিল। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তবু কোনোভাবে নিশান্ত দারু নিয়ে চলে আসে। তবে একটু দেরি হয় ঠিকই। নিশান্ত আসার কিছুক্ষণ পরই আমরা তেরেসার ব্যাপারটা জানতে পারি। নিশান্তের বন্ধুরা বলতে থাকে, নিশান্ত অনেক ভালো ছেলে, কিন্তু তবুও মাধব এই সমস্ত প্রমাণের ভিত্তিতে নিশান্তকে গ্রেফতার করে। নিশান্তকে জিজ্ঞাসাবাদ করায় নিশান্ত বলে, আমি কাউকে ধর্ষণ করিনি, আমি নির্দোষ। এরপর নিশান্তের কেস কোর্টে তোলা হয়। মাধবের বন্ধু লয়ার থমাস সালামকে বলে যে তুমি কোর্টে বলবে না যে সেদিন রাত্রে তুমি দারু খেয়েছিলে, কারণ ড্রিঙ্ক করা ব্যক্তির বয়ান কোর্টে গ্রাহ্য হয় না। কোর্টের সমস্ত তথ্য প্রমাণ নিশান্তের বিরুদ্ধে হওয়ায় কোর্ট তাকে 7 বছরের কারাদণ্ডের শাস্তি শোনায়। জেলে নিয়ে যাওয়ার সময় নিশান্ত মাধবকে বলে, আপনি সঠিকভাবে ইনভেস্টিগেশন করেননি, আমি সম্পূর্ণভাবে নির্দোষ, আপনি অনেক বড় ভুল করে ফেললেন। মাধব বলে, আমি কখনো ভুল তদন্ত করতেই পারি না, ভুল তুমি করেছো। এরপর 7 বছর কেটে যায়। তেরেসার বাবা ফিলিপ সকাল সকাল তেরেসার রুমে গিয়ে তেরেসাকে ডাকতে থাকে। তেরেসার থেকে কোনো জবাব না পাওয়ায় ফিলিপ বলে, তুমি এখনও ঘুমাচ্ছ, চলো আমি একাই জগিংয়ে চলে যাচ্ছি। এরপর ফিলিপ যখন জগিং করে ফেরে দেখে তার বাড়ির দরজা খোলা। তারপর তেরেসার রুমে গেলে দেখে সেখানে তেরেসা নেই। তখনই সেখানে দুজন লোক এসে ফিলিপের উপর হামলা করতে থাকে। জোর করে তারা ফিলিপকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। অন্যদিকে মাধব স্টেট মিনিস্টারের উপর কেস করেছে, যার কারণে মিনিস্টারের গুন্ডারা মাধবের কাছে গিয়ে তাকে ওয়ার্নিং দিতে থাকে, কিন্তু মাধব তাদেরকে নিজের মতো করে হ্যান্ডেল করে নেয়। এরপর একটা অন্যরকম টুইস্ট আসে আমাদের সামনে, যা হলো যে দুজন ফিলিপের উপর হামলা করছিল তারা হলো ফিলিপের বন্ধু। আসলে তেরেসা এখনো পর্যন্ত কোমায় রয়েছে, কিন্তু ফিলিপের মানসিক ভারসাম্য ঠিক নেই। সে এটাই ভাবে যে তার মেয়ে তেরেসা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে। তাই ফিলিপের বন্ধুরা ফিলিপকে ইঞ্জেকশন দিয়ে তাকে হসপিটালে এনে তার চিকিৎসা করাতে থাকে। অন্যদিকে দেখা যায় নিশান্তের শাস্তি সম্পূর্ণ হওয়ায় নিশান্ত জেল থেকে মুক্তি পায়। তারপর সে যখন তার বাড়ি যায়, সেখানে কেউই নিশান্তকে দেখে খুশি হয় না। তাকে মেনে নেওয়া যেন কারো পক্ষেই সম্ভব নয় আর। এমনকি তার স্ত্রী হারিতাও তাকে স্বামী বলে মানতে নারাজ। নিশান্তের প্রতিবেশীরাও নিশান্তকে অনেক গালিগালাজ করে আর তাকে সেখানে থাকতেও দেয় না। এদিকে দেখা যায় মাধব কিছুদিনের মধ্যেই রিটায়ার্ড হয়ে যাবে। রিটায়ার্ড হওয়ার পর যে টাকা পাবে তা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাবে, আর নিজেরা শহর ছেড়ে গ্রামে গিয়ে বাকি জীবনটা কাটাবে। এরপর দেখা যায় নিশান্ত যখনই ঘুমোতে যায়, তার সেই জেলে কাটানোর সময়গুলোর কথা মনে পড়তে থাকে। জেলে থাকাকালীন সুনি নামের এক ব্যক্তি ও তার সঙ্গী সাথীরা মিলে নিশান্তকে অনেক মারধর করত, তবে সেখানকার পুলিশরাও সুনিকে ভয় পেত, তাই তারাও সুনিকে বাধা দিত না। পরের দিন সকালে নিশান্ত তেরেসার হসপিটালে গিয়ে সেখানে টেবিলে একটা ফুলের বোকে রাখে। তেরেসার বাবা সেটা জানতে পেরে তাড়াতাড়ি মাধবকে কল করে সেই খবর দিতে। সে বলে, নিশান্ত জেল থেকে ছাড়া পেয়ে গেছে, সে আমার মেয়ের কাছে এসেছিল, এটাই কি অন্যায়কারীর শাস্তি? কথাগুলো বলতে বলতে তেরেসার বাবা কেঁদে ফেলে। অন্যদিকে দেখা যায় মাধব এক মিনিস্টারের উপর কেস করেছিল, যেখানে সমস্ত তথ্য প্রমাণ সেই মিনিস্টারের বিপক্ষে চলে যায়, কিন্তু সেই মিনিস্টার আবার হাইকোর্টে অ্যাপিল করে। এরপর দেখা যায় মাধব তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সমস্ত সরঞ্জাম করতে থাকে। হঠাৎ একদিন রাতে মাধবের সাথে নিশান্তের দেখা হয়। মাধব নিশান্তকে জিজ্ঞাসা করে, তুমি কেন তেরেসার কাছে গিয়েছিলে? নিশান্ত বলে, তেরেসার সাথে যা ঘটেছে তা খুবই খারাপ, তাই আমি তার কাছে গিয়ে প্রার্থনা করছিলাম যাতে তেরেসা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মাধব বলে, তোমার চালাকি কথা আমার কাছে চলবে না, এরপর যদি কখনো তেরেসার কাছে যাও তাহলে আমি তোমাকে গুলি করে দেবো। পরের দিন দেখা যায় নিশান্ত হাইকোর্টে গিয়ে তেরেসার কেসটা রিওপেন করার জন্য পিটিশন জমা করে। এই খবর পাওয়ার পর মাধব তার বন্ধু থমাসকে বলে, সে তার শাস্তি পূরণ করে জেল থেকে বাইরে বেরিয়েছে, এখন আবার সে তেরেসার কেসটা রিওপেন করতে চাইছে কেন? থমাস বলে, কারণ যে কোনো কিছু হতে পারে, সে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, অথবা তার যা ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ চাইবে, আবার এটাও হতে পারে সমাজের চোখে তার যে সম্মান ছিল সেটা ফিরে পাওয়ার জন্য। যে কোনো কিছু হতে পারে। তখনই দেখা যায় তেরেসার কেসটা রিওপেন হওয়ায় সমস্ত মিডিয়া তেরেসার কেসের সম্বন্ধেই কথা বলছিল। হাইকোর্ট নিশান্তের পিটিশন অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন থমাস মাধবকে ডেকে বলে, এই কেসে একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে,
আগে যখন সালাম নামের লোকটা সাক্ষী দিয়েছিল সেই লোকটা এখন কোথায় আছে জানা নেই। খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সে এখন চেন্নাইতে কাজ করে, কিন্তু চেন্নাইয়ের কোথায় কাজ করে সেটা জানতে পারিনি। তাছাড়া তাকে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বারও পাওয়া যায়নি। এরপর নিশান্তের কেসটা কোর্টে ওঠে। জাজ নিশান্তকে জিজ্ঞাসা করে যে তোমার লয়ার কে আছে। নিশান্ত সেখানে একটা অবাক করা কথা বলে। সে বলে আমি 7 বছর যখন জেলে ছিলাম তখন আমি ল পড়ে কমপ্লিট করে নিয়েছি, তাই আমার কেস আমিই লড়ে নেব। জাজ সাহেব এটার পারমিশন দিয়ে দেয়। এরপর নিশান্ত সালামকে কাঠগড়ায় নিয়ে আসে। জিজ্ঞাসা করতে থাকে এতদিন তুমি কোথায় ছিলে। সালাম কোনো কিছুর উত্তর দেয় না। নিশান্ত জজ সাহেবকে বলতে থাকে সালাম একজন মাতাল, মদ ছাড়া তার দিন চলে না। মদের নেশায় এতটাই পাগল যে শেষ পর্যন্ত তামিলনাড়ুর একটা সেন্টারে নিজের ট্রিটমেন্ট করাচ্ছিল। শুধু তামিলনাড়ুতেই নয়, অনেকগুলো সেন্টারে সে থেরাপি নিচ্ছিল। 7 বছর আগে সালাম যে ধর্ষণকারীকে দেখেছিল সেই সময়ও সে ড্রিঙ্ক করেছিল। জজ সাহেব এই বিষয়ে সালামকে জিজ্ঞাসা করলে সালাম তা স্বীকার করে নেয়। নিশান্ত তখন জজ সাহেবকে বলে একজন ড্রিঙ্ক করা ব্যক্তির সাক্ষী কিভাবে কোর্ট অ্যাকসেপ্ট করে নেয়। এরপর নিশান্ত সেই ডিএনএ স্যাম্পেলের টেস্ট করার এজেন্সির হেডকে কাঠগড়ায় ডাকে। সেই ব্যক্তিকে নিশান্ত জিজ্ঞাসা করে এখন আপনার ল্যাব কেমন চলছে। সেই ব্যক্তি বলে গভর্নমেন্ট আমাদের ল্যাব ব্যান করে দিয়েছে। এরপর নিশান্ত একজন ভদ্রমহিলাকে কাঠগড়ায় ডাকে। তাকে জিজ্ঞাসা করতে থাকে আপনি কি সেই ডিএনএ স্যাম্পেল টেস্টের ল্যাবের বিরুদ্ধে কেস করেছিলেন। সেই মহিলা বলে হ্যাঁ আমি কেস করেছিলাম। নিশান্ত জিজ্ঞাসা করে কেন কেস করেছিলেন। সেই মহিলা বলতে থাকে একদিন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে ঝগড়া হচ্ছিল। সেই ঝগড়ার সময় আমার হাজব্যান্ড আমাকে বলে আমাদের মেয়ে তার নয়। আমার হাজব্যান্ড আমার উপরে কেস করে এই কারণে। তথ্য প্রমাণের জন্য কোর্ট ডিএনএ স্যাম্পেল টেস্ট করায়, আর সেই টেস্টটা সেই ল্যাবেই হয়েছিল। সেই ল্যাবের থেকে নেগেটিভ রিপোর্ট আসে, মানে আমাদের মেয়ে তার হাজব্যান্ডের নয়। পরে আমি ডিএনএ স্যাম্পেল দিল্লি আর হায়দ্রাবাদ পাঠিয়ে টেস্ট করাই, সেখানে রিপোর্ট পজিটিভ আসে, মানে আমার মেয়ে আমার হাজব্যান্ডের থেকেই হয়েছে। এখানে পরিষ্কার হয়ে যায় ওই ল্যাব থেকে ভুল রিপোর্ট এসেছিল। এর কারণেই আমি সেই ল্যাবের এগেনস্টে কেস করি। এরপর নিশান্ত জন নামের এক ব্যক্তিকে কাঠগড়ায় ডাকে। সেই ল্যাবের বিষয়ে জিজ্ঞাসা করায় জন কিছু কথা বলতে থাকে। সে বলতে থাকে আমি আমার জমি একজন ব্যক্তিকে বিক্রি করেছিলাম, কিন্তু সেই ব্যক্তি ভুল তথ্য প্রমাণ দিতে থাকে। সে বলতে থাকে যে আমি আমার জমি আরও অন্য কাউকে বিক্রি করেছি, তাই জন্য আমি সেই ব্যক্তির বিরুদ্ধে কোর্টে কেস করি। তখন কোর্ট আমার সিগনেচার টেস্ট করার জন্য সেই ল্যাবে পাঠায়, কিন্তু সেই ল্যাবের রিপোর্ট আমার সিগনেচারটাই ভুল প্রমাণিত করে দেয়। পরে আমি আমার সিগনেচার আর প্রপার্টির পেপার যখন অন্য ল্যাবে টেস্ট করাই তারা আমায় সঠিক রিপোর্ট দেয়। মিথ্যে রিপোর্ট দেওয়ার জন্য আমি ওই ল্যাবের বিরুদ্ধে কেস করি। এরপর নিশান্ত জজ সাহেবকে বলতে থাকে যে ওই ল্যাব থেকে মিথ্যে রিপোর্ট দেওয়ার জন্যই গভর্নমেন্ট সেই ল্যাবটাকে সিজ করে দিয়েছে। ঠিক 7 বছর আগে আমার ডিএনএ স্যাম্পেল এই ল্যাবে টেস্ট করা হয়েছিল, তারা সেমভাবেই মিথ্যে রিপোর্ট দিয়েছিল। এরপর নিশান্ত মুরুগান নামের আরও একজন ব্যক্তিকে কাঠগড়ায় ডাকে। মুরুগান বলতে থাকে জজ সাহেব আমি এখনও জেল খাটছি, 2 সপ্তাহ পর আমি মুক্ত হয়ে যাব। আসলে সেই রাতে আমি তেরেসাকে ধর্ষণ করি, নিশান্ত স্যার নয়। ধর্ষণ করার পরই আমি অন্য শহরে পালিয়ে যাই। সেখানে অন্য ক্রাইমে পুলিশ আমাকে গ্রেফতার করে আমায় জেলে পাঠিয়ে দেয়। কিন্তু জজ সাহেব আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন ভগবানকে বিশ্বাস করি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই কোর্টে এসে আমি আমার দোষ স্বীকার করছি। এরকম সব তথ্য প্রমাণ সে কোর্টের সামনে রাখে। নিশান্ত বলতে থাকে যে জজ সাহেব মিথ্যে তথ্য প্রমাণের জন্য আমি 7 বছর জেল খেটেছি। এই কারণের জন্য আমার স্ত্রী, সন্তান, সমাজের চোখে সম্মান সব কিছুই হারিয়েছি। আমি এই সব কিছুর ক্ষতিপূরণ চাই। তখন জজ সাহেব শুনানি শোনায় যে নিশান্ত সম্পূর্ণরূপে নির্দোষ। ক্ষতিপূরণ হিসাবে মাধব তাকে 70 লাখ টাকা দেবে, কারণ মাধবের ভুল ইনভেস্টিগেশনের জন্যই নিশান্তের জীবন বরবাদ হয়ে গেছে। এরপর মিডিয়া মাধবের ব্যাপারে যা নয় তাই বলতে থাকে। পাবলিকও মাধবকে অনেক খারাপ কথা বলতে থাকে। অন্যদিকে নিশান্ত যা কিছু হারিয়েছিল সব কিছু আবার ফেরত পেতে থাকে, স্ত্রী, সন্তান, সামাজিক সম্মান সব কিছুই। এই সুযোগ নিয়ে সেই মিনিস্টারও মিডিয়ার সামনে এসে নিজের কথা বলতে থাকে। এখন তো পাবলিক জেনে গেছে আসল সত্যি কি। মাধব আমার উপরেও মিথ্যে কেস করেছিল। মিনিস্টার নিজের লোকেদের লাগিয়ে মাধবের বাড়িতে পাথর ছোড়ায়। একইভাবে রাস্তার মাঝে ইচ্ছে করে মাধবের সাথে ঝগড়া করে মারপিট করতে থাকে। মাধব যখন এই সমস্ত লোকেদের সাথে মারপিট করছিল তখন কেউ একজন সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল করে দেয়।
মাধবের সিনিয়র মাধবকে ডেকে বলে, রাস্তার মধ্যে মারপিট করে নিজেদের ডিপার্টমেন্টের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিও না। তোমার রিটায়ারমেন্টের পয়সা আর বাড়ি বেচে যা টাকা হবে তা তোমায় নিশান্তকে দিতে হবে। তুমি কি সেটা ভুলে গেছো? তোমার কাছে মাত্র এটার জন্য 2 সপ্তাহ সময় আছে। এরপর নিশান্ত নিজস্ব অফিস খুলে লয়ারের প্র্যাকটিস করতে থাকে। সেই রাতে কিছু লোক মাধবের বাড়িতে গিয়ে মাধবের কুকুরটাকে মেরে ফেলে, যার কারণে সেফটির জন্য নিজের ছেলে আর স্ত্রীকে মাধব গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন তেরেসার বাবা মাধবের সাথে দেখা করে বলে, ভুল যে কারোর হতে পারে, তুমি আমার মেয়ের ধর্ষণকারীকে শাস্তি দেওয়ার জন্য অনেক লড়াই করেছো, আর এই লড়াইয়ের মধ্যে তুমি একটা ছোট্ট ভুল করে ফেলেছো। আমারও মনে হয় নিশান্ত নির্দোষ। মাধব, তুমি এই কেসটা ছেড়ে দাও। আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত আমার মেয়ের ট্রিটমেন্ট চালিয়ে যাব। কিন্তু মাধবের দৃঢ় বিশ্বাস আসল দোষী নিশান্তই। এরপর মাধব সেই জেলারের সাথে গিয়ে দেখা করে যেখানে নিশান্ত ছিল। জেলার বলতে থাকে, নিশান্ত খুবই সাধারণ মানুষ। শুরুর দিকে নিশান্তকে শুনি আর তার সাঙ্গপাঙ্গ মিলে অনেক মারধর করত, কিন্তু একবারের জন্য নিশান্ত লোকগুলোকে ঘুরিয়ে মারেনি। পরের দিকে সোনিয়া আর নিশান্তের বন্ধুত্ব হয়ে যায়। মাধব সুনির ব্যাপারে জিজ্ঞাসা করলে জানা যায় যে সুনি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। যখন মাধব সুনির সাথে দেখা করতে যায় তখন সুনি অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। অন্যদিকে অরুণিমা নামের একটি মেয়ে তার 2 বন্ধুর সাথে নিশান্তের কাছে আসে। তারা বলতে থাকে, আমরাও আপনার সাথে কাজ করতে চাই জুনিয়র হয়ে। নিশান্ত বলে, আমি নতুন অফিস খুলেছি, আমার কাছে বেশি কেস আসবে না, তাই তোমাদেরকে আমি বেশি মাইনে দিতে পারবো না। যদি তোমরা রাজি থাকো তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারো। তারা 3 জন তাতেই রাজি হয়ে যায়। পাবলিক নিশান্তকে এখন সেলিব্রিটির চোখে দেখতে শুরু করেছে। নিশান্ত তার নিজের অধিকারের জন্য লড়েছে। নিতু বলে একজন তার রেডিও স্টেশনে নিশান্তকে ডেকে তার ইন্টারভিউ নিতে থাকে, তার সাথে সেলফিও নেয়। অন্যদিকে মাধব মুরুগানের ব্যাপারে এনকোয়ারি করতে থাকে, যে কোর্টে স্বীকার করেছিল যে সেই নাকি তেরেসাকে ধর্ষণ করেছিল। এক চায়ের দোকানের লোক মাধবকে বলে যে মুরুগান সবসময় কোনো না কোনো ক্রাইম করে জেলেই থাকে। মুরুগানের ফ্যামিলির আর্থিক অবস্থা অনেক খারাপ, কিন্তু মুরুগানের স্ত্রীর লটারির টিকিট কাটার শখ ছিল। 4 বছর আগে মুরুগানের স্ত্রী লটারিতে অনেক টাকা জেতে। সেই টাকা দিয়েই মুরুগানের স্ত্রী একটা বড় ফ্ল্যাট নিয়ে এখন সেটেল হয়ে গেছে। এরপর মাধব সালামের সাথে দেখা করতে যায়। সে বলে, আমি প্রথমবার সাক্ষী দিয়ে ভুল করে ফেলেছি। যদি আমি প্রথমেই বলে দিতাম নিশান্ত ধর্ষণকারী নয় তাহলেই ভালো হতো। মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য লোক আমায় ঘৃণা করে, আর এখন আমি প্যারালাইজড হয়ে গেছি। আমাকে দেখাশোনা করার জন্যও কেউ নেই। এরপর দেখা যায় মাধব নিশান্তের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে করতে অনেক ড্রিঙ্ক করে। মাধবের বন্ধু থমাস বলে, ভগবানও কিছু সময় ভুল করে ফেলে, আর তুমি তো একজন মানুষ, তুমি একটা কেসে ভুল করেছো, এখন কেসটা ছেড়ে দাও। মাধব বলে, আমি কখনো ভুল করি না, আমার ইনভেস্টিগেশনে কোনো খামতি ছিল না। এরপর মাধব থমাসকে অরুণিমার ফটো দেখিয়ে বলে, এই মেয়েটা নিশান্তের কাছে একজন জুনিয়র হিসাবে জয়েন হয়েছে। আমার হিসাব অনুযায়ী নিশান্ত পরবর্তীতে অরুণিমাকে ধর্ষণ করবে, তখন আমি তাকে হাতে নাতে ধরে ফেলব। পরের দিন থেকে মাধব অরুণিমাকে ফলো করতে থাকে। একদিন রাতে মাধব যখন অরুণিমাকে ফলো করছিল তখনই মাধবের চোখের সামনে কেউ অরুণিমাকে কিডন্যাপ করে নেয়। মেয়েটাকে সেখান থেকে বাথরুমে নিয়ে যাওয়া হয়। সেটা দেখে মাধবও বাথরুমে যায়। বাথরুমে অরুণিমা ছাড়া আর কেউ ছিল না। জ্ঞান ফেরার পর অরুণিমা জোরে জোরে চিল্লাতে থাকে, বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমায় কিছু করো না। ঠিক সেই সময় পুলিশ সেখানে গিয়ে মাধবকে অ্যারেস্ট করে নেয়। অরুণিমা পুলিশের কাছে বলে যে অনেক দিন যাবৎ মাধব অরুণিমাকে ফলো করছে, আর আজ রাতে পিছন থেকে আমার উপরে হামলা করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। অরুণিমার এই বয়ানের ভিত্তিতে মাধবকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। থমাস মাধবের কাছে এসে মাধবকে বকতে থাকে। সে বলে, নিশান্তকে শাস্তি দেওয়ার চক্করে এখন তুমি শাস্তি ভোগ করছো। তোমার কেস আমি কেন, কেউই লড়তে চাইবে না। পুরো মিডিয়া যেন মাধবের পিছনে পড়ে যায়। এই সব কিছু জানার পর নিশান্ত মাধবের কাছে গিয়ে বলতে থাকে, তোমার কেস কোনো উকিল নেবে না, তবে তোমার কেস আমি লড়ব। তুমি আমাকে শত্রু ভাবছো, আমি কিন্তু তা একদমই নই। তখনই মাধব এক আশ্চর্যজনক কথা বলতে থাকে, তোমার কি মেঘা ইনফোটেক কোম্পানির কথা মনে আছে? আমি তোমার বিষয়ে সব কিছু জানি। মাধব বলতে শুরু করে, যখন নিশান্ত জেলে ছিল সেই সময় সুনি আর তার লোকজন নিশান্তকে অনেক মারধর করত, কিন্তু সুনির মনে একটা ভয় ছিল যে তার ব্ল্যাক মানি যেন ইনকাম ট্যাক্সের হাতে না চলে যায়। তবে এই ইনকাম ট্যাক্সের ব্যাপারে নিশান্ত খুব ভালোভাবে জানত।
সুনির সমস্যা জেনে সুনিকে বলতে থাকে, আমি তোমার ব্ল্যাক মানি হোয়াইট মানিতে কনভার্ট করে দেবো। এইভাবে সুনির সমস্ত টাকা পয়সা অন্য দেশে পাঠিয়ে দেয়। বিদেশে সুনির নামেই একটা ফেক কোম্পানি স্ট্যাবলিশ করে। সেরকমভাবেই নাইজেরিয়াতে আরও একটা ফেক কোম্পানি স্টার্ট করা হয়। নাইজেরিয়ান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিতে কিছু টাকা পয়সা পাঠাতে থাকে কিছু প্রজেক্টের জন্য। এর জন্যই সমস্ত ডকুমেন্ট তৈরি করে নিশান্ত। এই রকমভাবেই সুনির সমস্ত ব্ল্যাক মানি হোয়াইট মানিতে কনভার্ট করে দেয়। এরপর সুনি নিজের ক্ষমতা ব্যবহার করে ওই ডিএনএ টেস্টের ল্যাবে মিথ্যে রিপোর্ট তৈরি করতে থাকে। মানে ওই ল্যাব ঠিকই ছিল, তবে ইচ্ছা করে ভুল রিপোর্ট দেওয়া হতো ক্লায়েন্টদের। এরপর মুরুগান নামের এক ক্রিমিনালকে অনেক টাকা দিয়ে তাকে বলা হয় সে যেন কোর্টে তেরেসার ধর্ষণ করার কথা স্বীকার করে নেয়। আর যেরকম প্ল্যান ছিল ঠিক সেই রকমই ঘটে। মাধব বলে, আমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জেনে গেছি। তুমি একজন অনেক বড় সাইকো। তুমি খালি তেরেসা না, অনেক মেয়েদের ধর্ষণ করেছো আর অনেক নিষ্ঠুরভাবে মেয়েদের মেরে ফেলেছো। তখন নিশান্ত একটা ব্যাকা হাসি দিয়ে নিজের দোষ স্বীকার করতে থাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি অনেক মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলেছি। আর আশা নামের একটা মেয়েকে তো আমি অনেকবার ধর্ষণ করেছি। সে মরে যাবার পরও আমি তাকে ধর্ষণ করেছি। সেই সময় যে মজা পেয়েছি তা তুমি কি বুঝবে? এটা স্বর্গের মতো। আমি তোমার প্ল্যান অলরেডি জেনে ফেলেছি। তুমি অরুণিমার সাহায্যে আমায় ধরতে চেয়েছিলে, কিন্তু তুমি তোমার নিজের করতে নিজেই পড়ে গেছো। শুধু এটুকুই নয়, রেডিও স্টেশনে নিতুকেও আমি কিডন্যাপ করেছি। তোমার গাড়ির টিকিতেই আছে। যতদিনে তুমি এই কেস থেকে বাইরে আসবে ততদিন এই মেয়েটাকেও ধর্ষণ করে মেরে ফেলবো, আর সেই কেসটাও তোমার ঘাড়ে চেপে যাবে। এরপর যখন নিশান্ত নিতুর কাছে যায়, সেখানে দেখা যায় নিতু নয়, তার স্ত্রী হারিতা রয়েছে। আর ঠিক সেই মুহূর্তে মাধব আর তার টিম সেখানে পৌঁছে যায়। আসল ব্যাপার হলো, নিশান্ত জেল থেকে বেরোনোর পর মাধবের টিম সব সময় নিশান্তকে ফলো করছিল। যখন নিশান্ত নিতুকে কিডন্যাপ করছিল তখন পুলিশ নিতুকে সেখান থেকে বের করে তার বদলে তার স্ত্রী হারিতাকে রেখে দেয়। আর ঠিক এইভাবে মাধব নিশান্তকে হাতে নাতে ধরে ফেলে। নিশান্তের কেস কোর্টে উঠলে তার চরম শাস্তি হয়। জেল যাওয়ার সময় মাধব নিশান্তকে বলে, যখন তুমি জেলে থাকবে তখনও চিলের মতো আমার নজর তোমার উপরেই থাকবে। অন্যদিকে তেরেসার বাবা তেরেসার মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে নেয়। আসলে তেরেসার বাবা তেরেসাকে এইরকম জীবন থেকে মুক্তি দিয়ে দেয়। আর অন্যদিকে সেই রাতেই মাধব সেই মিনিস্টারের কাছে গিয়ে নিজের কুকুরের বদলা নিতে থাকে। আর এখানেই এই ক্রাইম থ্রিলার মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই দুর্দান্ত টুইস্টে ভরা এই ক্রাইম থ্রিলার মুভিটা? মুভি ভালো লাগলে, এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, এইরকমই আরও ভালো ভালো মুভির জন্য তোমরা এখনই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অনেক ধন্যবাদ। তো আজ আসি, ফিরে আসবো আবার অন্য মুভি নিয়ে।